হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আজও আমি তোমাদের সামনে 20টা এমসিকিউ প্রশ্ন এনেছি, যার প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসছে এবং আগামীতে তোমাদের যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ সেটা পুলিশের এসআই হতে পারে, কনস্টেবল হতে পারে, কিংবা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ বিভিন্ন পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। তো এখানে তোমরা সবাই জানো, আমি শুধুমাত্র উত্তর বলে বেরিয়ে যাব না, বাকি যে অপশানগুলো হয় সেগুলো দিয়ে যে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো হয় সেগুলো আমি বলতে বলতে যাব। তো তোমরা দেখো তোমরা কটা পারছো। বলছে কোন সাংবাদিক নীল বিদ্রোহকে সর্বাধিক সমর্থন করেছিলেন? এটা কি হবে? এটা হবে অপশান বি, হরিশ্চন্দ্র মুখার্জি। এই হরিশ্চন্দ্র মুখার্জির একটা পত্রিকা ছিল, সেটা কি? সেটা হচ্ছে হিন্দু পেট্রিয়ট। হিন্দু পেট্রিয়ট, ঠিক আছে। এই হিন্দু পেট্রিয়টে কি করতেন উনি? উনি যে 1859 সালে যে নীল বিদ্রোহটা হয়েছিল, সেই নীল বিদ্রোহের সমস্ত জিনিস খুঁটিনাটি এই হিন্দু পেট্রিয়টে কিন্তু উনি ছাপতেন, ঠিক আছে। এখানে দেখো শিশির কুমার ঘোষ আছে। শিশির কুমার ঘোষ বললেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে অমৃত বাজার পত্রিকা, ঠিক আছে। এই অমৃত বাজার পত্রিকা 1868 সাল থেকে এটা চালু হয় এবং বর্তমানে বাংলাদেশে পড়ে সেই যশোর থেকে এটা হচ্ছে পাবলিশ হতো, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, যখন 1878 সালে ভার্নিকুলার পেস অ্যাক্ট অর্থাৎ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এসেছিল, তখন কিন্তু শিশির কুমার ঘোষ কিন্তু এই অমৃতবাজার পত্রিকাটাকে ইংরাজিতে ট্রান্সলেট করে দিয়েছিল, যাতে না বন্ধ হয়ে যায়। বোঝা গেল? এখানে কি আছে? বারিন ঘোষ। বারিন ঘোষ কে ছিল? ঋষি অরবিন্দ ঘোষের ভাই, তাই না? এনারা কি করতেন? এনারা যুগান্তর পত্রিকা চালাতেন, ঠিক আছে। আর এখানে দেখো বিপিন চন্দ্র পাল। ঋষি অরবিন্দ ঘোষের কথা এলো যেখানে আমি বলে দিই, অরবিন্দ ঘোষ এনাকে কি বলেছিল? এনাকে বলেছিল দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড। দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড, এটা কে বলেছিল? ঋষি অরবিন্দ। কাকে বলেছিল? বিপিন চন্দ্র পালকে, তাই না? নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? এটা কে হবে? অপশান ডি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বললেই কিসের কথা প্রথম মাথায় আসে? ইনি হচ্ছে আমাদের সিএমসির প্রথম মেয়র, ঠিক আছে। ইনি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান মেয়র অফ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাই না? ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। আর এনার যদি বলি রাজনৈতিক সন্তানকে, বা উল্টোভাবে বললে যে কার রাজনৈতিক গুরু ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাহলে কি হয়? নেতাজি। নেতাজির রাজনৈতিক গুরু ছিল কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। আর নেতাজিও পরবর্তীকালে সিএমসির মেয়র হয়েছিলেন, তাই না? এখানে দেখো বাকি অপশনগুলো কি বলছে। উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি বলতে আমরা কি বুঝি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে, এই প্রতিষ্ঠার প্রথম বছর যে অধিবেশন হয়েছিল, তাই না, প্রথম বছর যে অধিবেশন বা কনফারেন্স হয়েছিল, সেখানের ফার্স্ট প্রেসিডেন্ট কে হয়েছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি, তাই না? এখানে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জিও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন কত কত সালে? 1895 সালে এবং 1902 সালে, তাই না? দুবার হয়েছিল। এটা কিন্তু অলরেডি পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, যে কত সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হন। বোঝা গেল? আর এনাকে কি বলা হয়? এনাকে বলা হয় ইন্ডিয়ান গ্লাডস্টোন। ইন্ডিয়ান গ্লাডস্টোন কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। বোঝা গেল? আর আছে কে? বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল নিয়ে তো এক্ষুনি আমি অনেক কিছু বললাম। আর একটা জিনিস এখানে বলে দিই, এনার একটা বই ছিল, তার বইটার নাম কি? সোল অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি নিয়ে আরেকটা কথা বলতে ভুলে গেছি। এই যে আমাদের ইন্ডিয়ান কনফারেন্স বা ভারত সভা, যেটা 1876 সালে তৈরি হয়েছিল, সেটাও কে করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি? এটা কি হবে? অপশান এ, ইন্দ্র, ঠিক আছে। এনাকে কি বলা হতো? পুরন্দর। পুরন্দর কথার অর্থ কি? দুর্গ ধ্বংস করে যে, দুর্গ ধ্বংসকারী,
ঠিক আছে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে দেবতা ছিল সেটা কে ছিল? সেটা ছিল অগ্নি। ঠিক আছে, সেকেন্ড গুরুত্বপূর্ণ। এটা ছিল অগ্নি। ইনি নাম শুনেই বুঝতে পারছো আগুনের দেবতা। তারপরে আছে বায়ু। বায়ু হচ্ছে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট গড। তো এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে কে নেতৃত্ব দেন? এটা কি হবে? হিমু, তাই না? তো এখানে বলে দিই, এই যে আদিল শাহ ছিল, আদিল শাহ হচ্ছে বিজাপুরের শাসনকর্তা। বিজাপুরের শাসনকর্তা। ঠিক আছে, এনারই মানে মন্ত্রী যে, সেই মন্ত্রী কে ছিল তোমরা কমেন্ট বক্সে লিখবে। এই যে আদিল শাহ, আদিল শাহর মন্ত্রী কে ছিল তোমরা কমেন্ট বক্সে লিখবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখো শের শাহ। এই শের শাহ বললে আমাদের দুটো যুদ্ধের কথা মাথায় আসে, তাই না? প্রথম হচ্ছে চৌসার যুদ্ধ, যেটা কত সালে হয়েছিল? 1539 সালে। তারপরে কি হচ্ছে? কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ, তাই না? কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ, সেটা কত? 1540। দুটোই কার সাথে হয়েছিল? দুটোই হয়েছিল হুমায়ুনের সঙ্গে, এবং দুটোতেই শেরশাহ কি করেছিল? হুমায়ুনকে পরাজিত করেছিল, তাই না? এখানে দেখো ব্রহ্মজিৎ গৌড় আছে। এই ব্রহ্মজিৎ গৌড়কে, এই যে শেরশাহ, এই শেরশাহের হিন্দু সেনাপতি ছিল ব্রহ্মজিৎ গৌড়। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতীয় শাসনতন্ত্র কোন দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? মানে আমাদের যে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, সেটা কোন দেশ থেকে ইন্সপায়ার? এটা হচ্ছে ব্রিটেন। ঠিক আছে, ব্রিটেন থেকে আর কি কি জিনিস আমরা ইন্সপায়ার হয়েছি? একটা হচ্ছে প্রেসিডেন্ট, ওদের রানী আছে, আমাদের প্রেসিডেন্ট আছে। এই যে স্পিকারের পদটা আছে, সেটাও কিন্তু ব্রিটেন। তারপর রুল অফ ল, এটাও ব্রিটেন। এখানে দেখো আছে কি ফ্রান্স। ফ্রান্স থেকে আমরা কি কি নিয়েছি? রিপাবলিকের কনসেপ্ট। তারপর এই যে ইকুইলিটি, মানে ইকুয়ালিটি, এই সমস্ত জিনিসগুলো আমরা ফ্রান্স থেকে নিয়েছি। আচ্ছা আমি বলে দিই, অ্যাকচুয়ালি ফ্রান্সে একটা বিপ্লব হয়েছিল, তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে পড়ে আসছো, ফ্রেঞ্চ রিভলিউশন। ফ্রেঞ্চ রিভলিউশন, সেটা কত সালে হয়েছিল? 1789 সালে, তাই না? এখানে তিনটে কথা বলা হয়েছিল। একটা হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। ঠিক আছে, সাম্য মানে কি? সাম্য মানে হচ্ছে ইকুয়ালিটি। মৈত্রী মানে কি? মৈত্রী মানে ফ্র্যাটার্নিটি। আর স্বাধীনতা মানে লিবার্টি। ঠিক আছে, তো এখান থেকে ইন্সপায়ার হয়ে আমাদের যে ইকুয়ালিটি, এই সমস্ত কনসেপ্ট বা ফ্র্যাটার্নিটির যে কনসেপ্ট, সেটা কিন্তু সব ফ্রান্স বিপ্লব থেকে বা ফরাসি রিভলিউশনের এই তিনটে কথা থেকে। এই তিনটে কথা একটু মনে রাখবে, এটা কিন্তু স্ট্যাটিক জিকের জন্য চলে আসতে পারে। সারা পৃথিবীতে বেশ কয়েকটা বিপ্লব হয়েছে, যেগুলো কি, যেগুলো সারা পৃথিবীর এক একটা মানে স্তম্ভ, তাই না? তার মধ্যে ফ্রান্স বিপ্লব বা ফরাসি বিপ্লবও কিন্তু একটা জিনিস। তো সুতরাং এই তিনটে কথা একটু মনে রাখবে, আর সালটাও মনে রাখবে। নেক্সট দেখো জার্মানি। জার্মানি থেকে আমরা কি নিয়েছি? যে জরুরি অবস্থা বা এমার্জেন্সি, এই ব্যবস্থাটা কোথা থেকে নেওয়া? জার্মানি থেকে নেওয়া। কানাডা থেকে কি নেওয়া? যেটা নেওয়া সেটা হচ্ছে গভর্নরের যে ব্যাপারটা, এবং তার সঙ্গে যে ফেডারেল, ফেডারেল স্ট্রাকচার, এই ব্যাপারগুলো কোথা থেকে নেওয়া? কানাডা থেকে নেওয়া। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? ত্রিস্তর পঞ্চায়েতের মধ্যবর্তী স্তর কোনটি? আমরা সবাই জানি আমাদের যে পঞ্চায়েতি ব্যবস্থা আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 3 টায়ারি, তাই না? তিনটে স্তর আছে। প্রথম যে স্তর সেটা কি? সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। দ্বিতীয় স্তর হচ্ছে কি? পঞ্চায়েত সমিতি। আর তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ। তো তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে মাঝের স্তর কোনটা? পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের যে মানে হেড হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি প্রধান। ঠিক আছে, পঞ্চায়েত সমিতির যে হেড হয়, তাকে আমরা কি বলি? সভাপতি। আর জেলা পরিষদের যে হেড হয়, তাকে আমরা বলি সভাধিপতি,
তাই না? আর এই যে আমাদের যে পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থাটা চলছে, যে থ্রি টায়ারি সিস্টেম, সেটা কোন কমিটির ভিত্তিতে চলছে? বলবন্ত রায় মেহতা কমিটি, মনে রাখবে, বলবন্ত মেহতা কমিটি। তো এটা একটু মাথায় রাখবে। নেক্সট 7 নম্বর প্রশ্নটা কি বলছে? কোন রাজ্যে সর্বাপেক্ষা রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে? এটা কি হবে? এটা হবে পাঞ্জাব। ঠিক আছে। আচ্ছা, আমি বলে দিই, এই যে রাষ্ট্রপতি শাসন বা এমার্জেন্সি, এই এমার্জেন্সিটা সংবিধানের কত নাম্বার পার্টে আছে? সংবিধানের আছে 18 নম্বর পার্টে। আর যদি আর্টিকেল বলি, তাহলে কত নাম্বার আর্টিকেলে আছে? 352 থেকে শুরু করে 360 পর্যন্ত এমার্জেন্সির কথা বলা আছে। এমার্জেন্সি আমাদের 3 রকম, ঠিক আছে। প্রথমে কি আসছে? প্রথমে আসছে ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে বলা আছে? 352 নম্বর আর্টিকেলে বলা আছে। কি কি কারণে হতে পারে ন্যাশনাল এমার্জেন্সি? ধরো একটা যুদ্ধ হচ্ছে দেশে, সেই জন্য হতে পারে। বহিঃশত্রু আক্রমণ করেছে, বহিঃশত্রু আক্রমণ, সেই জন্য হতে পারে। আর কি? আর হচ্ছে সশস্ত্র বিপ্লব দেখা দিল কোথায়? সশস্ত্র বিপ্লব দেখা দিল, তখনও এমার্জেন্সি ডাকা যেতে পারে। আচ্ছা, এমার্জেন্সি কে ডাকবে? এমার্জেন্সি ডাকবে প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট ডাকার সঙ্গে সঙ্গে মানে 30 দিনের ভেতর পার্লামেন্ট থেকে 2/3 ভোটে অ্যাপ্রুভাল নিতে হবে, তারপরেই কিন্তু এমার্জেন্সিটা লাগু হতে পারবে 6 মাসের জন্য। এবং 6 মাস বাদে আবার অ্যাপ্রুভাল, আবার 6 মাস, 6 মাস, 6 মাস, এইভাবে ইনফিনিটি টাইম পর্যন্ত বাড়ানো যেতে পারে। কিন্তু মেনলি 6 মাস, 6 মাসের জন্যই অ্যাপ্রুভাল পাওয়া যায়। নেক্সট কি? নেক্সট হচ্ছে স্টেট এমার্জেন্সি, বা যেটাকে প্রেসিডেন্ট রুল বলে। স্টেট এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে আছে? 356 নম্বর আর্টিকেলে আছে। এটা কে ডাকে? এটা ধরো কোনো রাজ্য বা কোনো স্থানের অবস্থা মানে একটু অন্যরকম হয়ে গেছে, যেখানে আইন শৃঙ্খলা মানে ঠিকঠাকভাবে চলছে না, তখন সেখানকার গভর্নর প্রেসিডেন্টকে ইনফর্ম করবে, এবং প্রেসিডেন্ট কি করবে? সেখানে এমার্জেন্সি ডাকবে। এখানে কতদিন মানে প্রেসিডেন্ট ডাকা 60 দিনের মধ্যে পার্লামেন্ট থেকে হাফ ভোটে, ঠিক আছে, মানে সিম্পল মেজরিটিতে পাস করিয়ে নিতে হবে, এবং তাহলেই কিন্তু ওই জায়গাটায় এমার্জেন্সি লাগানো যাবে। বোঝা গেল? আর সর্বশেষ সেটা কি? সেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? 360 নম্বর আর্টিকেলে বলা আছে। এবং এখানে কিসের কথা বলা আছে? এখানে বলা হচ্ছে যদি আমাদের রাজ্যে কোনোভাবে কোনো ফিনান্সিয়াল স্ট্রাকচার মানে ডিস্ট্রয় হয়ে যায়, তখন এমার্জেন্সি ডাকা যেতে পারে। সেখানে কি করা যেতে পারে? যে সমস্ত সরকারি যে মানে কি বলবো মানে মাইনে আছে, যারা যারা সরকারি বেতন পায়, সেখানে কাট আউট আসতে পারে, ঠিক আছে, বা সরকার যে যে বাজেট পেশ করেছিল সেখানে কাট আউট মানে কি হয়, সরকার নিজের খরচা কমিয়ে দেবে, তাই না? তো এটা আমাদের দেশে এখনো পর্যন্ত লাগু হয়নি, বাকি সবকটাই লাগু হয়েছে, তাই না? নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতীয় সংবিধানে ষষ্ঠ তালিকাতে কোন কোন রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন নিয়ে বলা হয়েছে? এটা কি হবে? এটা পুরোপুরি নর্থ ইস্টের 4টে রাজ্য, ঠিক আছে। আসাম ও আসামের যে নিচে আছে মেঘালয়, এবং মিজোরাম ও ত্রিপুরা, একদম দেখবে ভারতের যে ম্যাপটা আছে না, ম্যাপ দেখে এটা মনে রাখবে, এই যে এরকম আছে, দেখবে এখানে দেখবে এরকম 2টো রাজ্য আছে। আর উপরটায় দেখবে নর্থ ইস্টের সব থেকে বড় রাজ্য কি? আসাম। এবং আসামের নিচে কি আছে? মেঘালয়। আর এই যে 2টো রাজ্য একদম নিচে, ঠিক আছে, নর্থ ইস্টের নিচে, মিজোরাম আর ত্রিপুরা, এইটা মনে রাখবে। এদের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলাদা কিন্তু বলা আছে, সেটা হচ্ছে আমাদের 6 নম্বর তালিকায়। আচ্ছা, আমি বলে দিই, এই যে তালিকা বা শিডিউল, এই শিডিউল সংবিধান যখন শুরু হয়েছিল তখন কটা ছিল? 8টা ছিল। বর্তমানে আরো 4টে যোগ হয়েছে, তাহলে টোটাল কটা আছে? এখন 12টা আছে, ঠিক আছে। 5 নম্বর শিডিউলে কি বলা আছে? 5 নম্বর শিডিউলে বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া অফ এসটি এরিয়া, ঠিক আছে। আর 6 নম্বরে কি আছে? 6 নম্বর শিডিউলে স্পেসিফিক কিছু রাজ্যর কথা উল্লেখ করা আছে, সেই রাজ্যগুলোই হচ্ছে এইটা, ঠিক আছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? এটা খুবই পরিচিত প্রশ্ন, তোমরা সবাই জানো, তামিলনাড়ু উপকূল, তাই না? তামিলনাড়ু উপকূল হচ্ছে করমণ্ডল উপকূল, এবং এখানে বছরে 2বার বৃষ্টি হয়, তাই না? আচ্ছা, আমি ছবিটা এঁকে দিই একটু।
এই হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে। এখানে বছরে দুবার বৃষ্টি হয়। তার কারণ কি, দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু যখন যায় তখন এখানে বৃষ্টিপাত মানে ঘটিয়ে তারপর যায়। আবার যখন প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু যখন ফেরে তখন কি হয়, তখন আবার তামিলনাড়ুর উপরে বৃষ্টি ঘটিয়ে তারপর ফেরত যায়, তাই না? তাই জন্যই বছরে দুবার বৃষ্টিপাত হয়। ওই জন্যই এখানে থাঞ্জাভুর বলে যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গায় প্রচুর ভালো চাষ হয়, ধান চাষ ভালো হয়, কেননা জলটা প্রপার পায়। এবার দেখো বাকিগুলো দেখো, এখানে কর্ণাটক, কর্ণাটক কোথায় আছে? কর্ণাটক আছে ঠিক এই মহারাষ্ট্রের নিচে কর্ণাটক। একে কি বলা হয়? একে কর্ণাটক উপকূলই বলা হয়। তারপর দেখো আছে কেরালা, কেরালা মানে এই নিচে যেখানে মৌসুমী বায়ুটা এসে ধাক্কা মারছে, সেই কেরালাটাকে কি বলি আমরা? মালাবার, মানে মালাবার উপকূল। এখানে দেখো উড়িষ্যা, উড়িষ্যা মানে এইটা, ঠিক আছে। উড়িষ্যার এই উপকূলটাকে কি বলে? উত্তর সরকার উপকূল। শুধু উড়িষ্যা নয়, উড়িষ্যার নিচে যে অন্ধ্রপ্রন্ধ্র আছে এই পুরোটাকে মিলেই হচ্ছে উত্তর সরকার উপকূল। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের মোট অন্তর্দেশীয় উপাদানের বৃহত্তম সূত্র হলো, এটা কি হবে? এটা হবে টার্সিয়ারি সেক্টর বা পরিষেবা ক্ষেত্র, ঠিক আছে। পরিষেবা ক্ষেত্রতে যে সমস্ত জিনিসগুলো সেবা, ঠিক আছে, মানে সার্ভিস দেওয়া হয়, যেমন ব্যাংকিং, টিচিং, হসপিটাল, ডক্টর, এই সমস্ত যারা সার্ভিস দেয় তারা থাকে পরিষেবা ক্ষেত্রে, ঠিক আছে। আর এখানে দেখো কৃষি আর কৃষি সম্পর্কিত জিনিস হয় প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি, প্রাইমারি সেক্টর এরা। প্রাইমারি সেক্টরে সব থেকে বেশি মানুষ কাজ করে কিন্তু আমাদের দেশে। মানুষ যদি মানুষের দিক থেকে দেখা যায় তাহলে সব থেকে বেশি মানুষ কিন্তু কাজ করে এখানে, কেননা তোমরা জানো ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষির সাথে জড়িত থাকবে বেশি মানুষ, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় যে জিডিপিতে সব থেকে বেশি অংশগ্রহণ করে কোনটা, তখন কিন্তু এই পরিষেবা বা হচ্ছে আমাদের টার্সারি সেক্টরটাই হবে, ঠিক আছে। আর এই দুটোর মাঝখানে কি আছে? মাঝখানে আছে সেকেন্ডারি, ঠিক আছে, এবং সেটা কি? সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর বলে। বোঝা গেল? নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের কোন রাজ্যের সীমানা বেশি সংখ্যক রাজ্যের সীমানার সঙ্গে স্পর্শ করেছে? এটা কি হবে? এটা হবে উত্তরপ্রদেশ। মাথায় রাখবে, উত্তরপ্রদেশ টোটাল 8টা রাজ্য এবং দিল্লি মানে ইউনিয়ন টেরিটরি একটা, টোটাল 9টা সেদিক থেকে দেখতে গেলে রাজ্যের সঙ্গে নিজের সীমানা কিন্তু শেয়ার করেছে। বোঝা গেল? তো এটাই সব থেকে হাইয়েস্ট। দেখো এখানে বাকি রাজ্যগুলো দেখো, অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে 2014 সালে তেলেঙ্গানা রাজ্য কেটে আলাদা হয়ে গেছে, তাই না? তেলেঙ্গানা রাজ্যটা অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে কেটে আলাদা হয়ে গেছে। বিহার যেটা ছিল সেটা কি হয়েছিল? সেটা 2000 সালে বিহার থেকে কেটে একটা নতুন রাজ্য তৈরি হয়। সেটা কি? সেটা হচ্ছে ঝাড়খণ্ড, যেটা হচ্ছে ধোনির বাড়ি, তাই না, যার রাজধানী হচ্ছে রাঁচি। এই যে মধ্যপ্রদেশ, এই রাজ্য থেকেও কিন্তু 2000 সালে একটা রাজ্য কেটে বেরিয়ে গেছে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ছত্তিশগড়, তাই না? রায়পুর হচ্ছে যার রাজধানী। তো এগুলো একটু মাথায় রাখবে। আর 2000 সালে আর একটা নতুন রাজ্য তৈরি হয়েছিল, সেটা কি? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে কেটে বেরিয়ে গেছিল কে? উত্তরাখণ্ড, যার রাজধানী কি? যার রাজধানী হচ্ছে দেরাদুন। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে?
কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে, কিন্তু তাও অনেকে ভুল করে। দেখো, আমার সোজা হচ্ছে পরপর রাজ্যগুলো আমি মনে রাখবো, ঠিক আছে। প্রথম যে রাজ্যটা ছিল সেটা কি, সেটা হচ্ছে গুজরাট। গুজরাট রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, আমরা সবাই জানি। তারপর হচ্ছে রাজস্থানের উপর দিয়ে অল্প গেছে। তারপরে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে কি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। ঠিক আছে, এই কটা রাজ্যের উপর দিয়ে গেছে। এইবার দেখো তাহলে এর মধ্যে কে আসছে, মধ্যপ্রদেশ, তাই না? মধ্যপ্রদেশের তো একদম প্রায় মাঝখান দিয়ে গেছে। ঠিক আছে, তো এই কটা রাজ্য একটু মাথায় রাখবে। পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল করে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বিকিরণ। আমি বলে রাখি, সূর্য যে ডিরেক্ট মাটিতে যখন পড়ে না, সূর্যের আলো অ্যাকচুয়ালি কি হয়, এই যখন এটা রিটার্ন করে, এখান থেকে যখন রিটার্ন হয় তখনই কিন্তু অ্যাটমসফিয়ারটা গরম হয়। ওই জন্য নিচের অ্যাটমসফিয়ার কি হয়, নিচের অ্যাটমসফিয়ার গরম থাকে, যত তুমি উপরে উঠবে তত কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়, তাই না, একটা সার্টেন টাইম পর্যন্ত। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে? এই পার্টিকুলার কোশ্চেনটা পিএসসি খুব পছন্দের কোশ্চেন, এর আগে বহুবার বলা হয়েছে। এর ফর্মুলাটাও আমি বলে দিচ্ছি, টি ইকুয়ালস টু 2 পাই √/L/G। এই ফর্মুলা আমি করিয়েছিলাম এবং বহু জায়গায় এই কোশ্চেনটা কিন্তু করানো হয়েছে। তো তোমরা এর উত্তরটা বলবে। অনেকে আছে এই ফর্মুলা ইউজ করে করতে পারে না, কিন্তু পুরো উত্তরটা রাট্টা মেরে নেয়। তো তোমরা এর উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দেবে, বহুবার কিন্তু পরীক্ষা এসে ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা উত্তরটা পাঠাবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পেট্রোলের রাসায়নিক নাম কি? এটা কি হবে? অপশন বি, গ্যাসোলিন। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে, মানবদেহের কোষে কতগুলি ক্রোমোজোম থাকে? এটা কি হবে? 46টা, তাই না? আমরা কি জানি, 23 জোড়া। তার মধ্যে 22 জোড়া কি থাকে? 22 জোড়া থাকে অটোজোম, আর তার সঙ্গে এক জোড়া কি, এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। কিন্তু অনেক সময় কি দেখতে পাওয়া যায়, অনেক সময় দেখতে পাওয়া যায় এই 46টা ক্রোমোজোম থাকে না, তার জায়গায় কিন্তু এই 46-এর জায়গায় কম থাকে, বেশি থাকে, আমি সব কটা বলে দিচ্ছি, ঠিক আছে। 46-এর জায়গায় যখন 45টা থাকে তখন একটা রোগ হয়, সেই রোগটার নাম কি? সেই রোগটার নাম হচ্ছে টার্নার, টার্নার সিনড্রোম, মনে রাখবে, ঠিক আছে। আবার অনেক সময় কি হচ্ছে, অনেক সময় 47টা থেকে যায়, 46-এর জায়গায় একটা বেশি, 47টা ক্রোমোজোম, তাকে কি বলবো? তাকে বলবো হচ্ছে ক্লাইনফেল্টার, ক্লাইনফেল্টার সিনড্রোম, ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? দেখো, আমরা সবাই জানি সূর্যের সব থেকে কাছের গ্রহের নাম কি? সূর্যের সব থেকে কাছের গ্রহের নাম হচ্ছে কিন্তু বুধ। তাহলে কাছের যে আছে, তাহলে সেই হচ্ছে তোমার কি সব থেকে গরম হওয়ার কথা, কিন্তু তা নয়। সৌরজগতের সব থেকে গরম গ্রহ কিন্তু শুক্র, ঠিক আছে, শুক্র বা ইংরাজিতে বললে ভেনাস। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে। এবং এটা কি, এটা হচ্ছে সব থেকে উজ্জ্বলতম গ্রহ, তাই না? তোমরা সবাই জানো, এটা ছোটবেলা থেকে পড়ে আসছো যে উজ্জ্বলতম গ্রহকে শুক্র, ঠিক আছে। আর একে কি বলা হয়? মর্নিং স্টারও বলা হয়, মর্নিং স্টার, ইভিনিং স্টার সবই বলা হয় একে, ঠিক আছে। আর চলো এখানে বুধ, বুধ বা মার্কারি, এটা কি? এটা হচ্ছে সব থেকে ছোট, আগেই বললাম। আর কি সব থেকে কাছে থাকে? নিয়ারেস্ট। আর কি এটা হচ্ছে সব থেকে গরম নয়, কাছে থাকে কিন্তু সব থেকে গরম বলা চলে না এটাকে, তাই না? নেক্সট পৃথিবী। আচ্ছা, এই যে আমি শুক্র বলে দিলাম, শুক্র যমজ হচ্ছে পৃথিবী, শুক্র যমজ গ্রহকে পৃথিবী, পৃথিবী। আর এই আমাদের পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ, তাই না? এখানে দেখো মঙ্গল আছে, মঙ্গলকে কি বলা হয়? মঙ্গলকে বলা হয় লাল গ্রহ।
তাই না? তোমরা সবাই এই ছবি দেখেছো মঙ্গলের কিছুদিন আগেই, খুব মানে যখন মঙ্গলযান যায় তখন খুব ছবিগুলো আসছে এবং সেটা দেখছে পুরোটাই লাল দেখতে লাগছিল, তাই না? লাল গ্রহ হচ্ছে মঙ্গল, ঠিক আছে? আর কি এই লালটা কেন জানো? কারণ ওখানে ফেরাস অক্সাইড আছে, প্রচুর ফেরাস অক্সাইড আছে বলেই কিন্তু ওটা লাল গ্রহ, ঠিক আছে? আর এর দুটো উপগ্রহ আছে, সেই দুটো উপগ্রহের নাম কি? একটা হচ্ছে ফোবস, আর একটা কি, আর একটা হচ্ছে ডিমোস। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম কি? এটা কি হবে? অপশান এ সোমনাথ শর্মা, ঠিক আছে? এটা হবে মেজর সোমনাথ শর্মা, তিনি মেজর ছিলেন। এখানে দেখো আছে আর ডি কাটারিয়া, ইনি হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম ফার্স্ট নেভাল চিফ, ঠিক আছে? মানে নৌবাহিনীর প্রধান। তোমরা বলবে বর্তমানে নৌবাহিনীর প্রধান কে আছে? আচ্ছা, এখানে দেখো সুব্রত মুখার্জি, ইনি কি? ইনিও ফার্স্ট একজন, ফার্স্ট চিফ, ফার্স্ট চিফ অফ এয়ার স্টাফ, ফার্স্ট চিফ অফ এয়ার স্টাফের নাম কি? সুব্রত মুখার্জি। তারপর এখানে যেত স্যাম মানিক শাহ, তাই না? এই নামটা এখন খুব চর্চিত নাম। ইনি হচ্ছে কি? ইনি হচ্ছে ফার্স্ট ফিল্ড মার্শাল, ফার্স্ট ফিল্ড মার্শাল, মার্শালকে স্যাম মানিক শাহ। নেক্সট 19 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে ভারতের পিকাসো নামে কে পরিচিত? এটা কি হবে? অপশন ডি এম এফ হুসেন, ঠিক আছে? ভারতের পিকাসো বলা হয় ওনাকে। এখানে দেখো অপশন এতে আছে কালিদাস, কালিদাসকে কি বলে? কালিদাসকে বলে হয় ভারতের শেক্সপিয়ার, ভারতের শেক্সপিয়ারকে কালিদাস। এখানে দেখা যাচ্ছে যামিনী রায়, এই যামিনী রায় এনার সেই বিখ্যাত ছবিটা কি? এনার বিখ্যাত ছবি হচ্ছে ব্যঙ্গমা ব্যঙ্গমী। এগুলো মিসলেনিয়াসে আসে, ঠিক আছে? আর যামিনী রায়ের ছবির একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, উনি যখন কাউকে আঁকবে দেখবে ওনার সেই চোখটা একটু বড় বড় করে আঁকে, দেখবে খুব ডিজাইনটা খুব দেখতে পাওয়া যায়, ঠিক আছে? ওটা যামিনী রায়ের আঁকারই কিন্তু বৈশিষ্ট্য। এই নন্দলাল বসু, তোমরা সবাই জানো আমাদের যে সংবিধানটা হয়, তাই না? আমাদের যে সংবিধান, সংবিধান যখন লেখা হয়েছিল তার সংবিধানের যে ডিজাইনটা, ঠিক আছে, বা মানে সামনে দিয়ে যেসব দেখবে সংবিধানের যে পুরো যে ডিজাইনটা খুব সুন্দরভাবে যে মানে এটা, ওই পুরো জিনিসটাই কিন্তু করেছিল কে? নন্দলাল বসু এবং শান্তিনিকেতনের সমস্ত ছাত্ররা। বুঝতে পারলে ইনি কিন্তু হেড করেছিলেন, পুরো ডিজাইনিংটা ইনিই করেছিলেন। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে? এবং এটাই আজকের লাস্ট প্রশ্ন, ঠিক আছে? বলছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এটা কি হবে? এটা হবে কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, তাই না? তিরুবনন্তপুরম। এটা কত সালে এস্টাবলিশ হয়েছিল? এটা এস্টাবলিশ হয়েছিল 1962 সালে, ঠিক আছে? এখানে দেখো দিল্লি আছে, দিল্লিতে কি প্রতিষ্ঠিত আছে? ডিআরডিওর হেডকোয়ার্টার, ঠিক আছে? ডিআরডিও মানে কি? ডিআরডিও মানে হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1958 সালে। নেক্সট এখানে দেখো বেঙ্গালুরু আছে, বেঙ্গালুরুতে কি আছে? বেঙ্গালুরুতে আছে ইসরোর হেডকোয়ার্টার। ইসরো মানে কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা 15ই আগস্ট 1969-এ প্রতিষ্ঠা করা হয়। এখানে দেখো শ্রীহরিকোটা আছে, শ্রীহরিকোটায় কি আছে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, ঠিক আছে? এটা 1971 সালে যে বছর বাংলাদেশ তৈরি হয় সে বছরই এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে? এটা 13 ডিগ্রি নর্থ অক্ষাংশে এই শ্রীহরিকোটাটা অবস্থিত। এখান থেকে কি হয়? ভারতবর্ষের যত রকেট আছে, ঠিক আছে, বা এই সমস্ত জিনিস আছে যেগুলো লঞ্চ করা হয়, ঠিক আছে, সমস্ত কিছুই কিন্তু এই শ্রীহরিকোটা থেকেই করা হয়। তো প্রত্যেকটাই হচ্ছে স্পেস রিলেটেড জিনিস, আমি চেষ্টা করেছি এক জায়গায় নিয়ে বলে দেওয়া।
তো তবুও বলে রাখি, এই যে ইসরো, ঠিক আছে, এর হেডকোয়ার্টারটা একটু স্পেশালি মনে রাখবে, কারণ এটা কিন্তু খুব আসে, বোঝা গেল? তো যাই হোক, এই ছিল আজকে আমার ক্লাস। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এবং তোমরা যারা প্রথমবারের জন্য দেখছো তারা যে সমস্ত করা আছে আগের ক্লাসগুলো সেগুলোও তোমরা দেখতে পারো, কেননা এইরকমভাবেই ক্লাসগুলো নেওয়া আছে আগামী পরীক্ষাগুলোর কথা ভেবেই। ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মেরো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।